বাংলার ভোটে বরাবরই খবরের শিরোনামে থাকে কেন্দ্রীয় বাহিনী, আর এই ছবি দেখে আমরা অভ্যস্ত। নির্বাচনের আগে বিরোধীরা সবসময় বলে থাকেন যে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ভোটের দিন বা তার পর থেকেই ছবিটা বদলাতে থাকে। কোথাও গিয়ে শাসক দল, পাশাপাশি বিরোধীদের তো এক রাশ অভিযোগ থাকে, এবং মূলত যে অভিযোগ বিরোধীদের তরফে করা হয়, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করেছে বা কোট আনকোট ম্যানেজ করেছে শাসক দল এবং তাদের হাতের পুতুলে পরিণত করেছে। এবারের একেবারে নজিরবিহীন আমরা দেখেছি, নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই বঙ্গে 420 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই চলে এসছে এবং ধাপে ধাপে সেই সংখ্যাটা বাড়বে আরো 5 দফায়। প্রথম দফার নির্বাচনের আগে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 2400-তে। সম্প্রতি যে ঘটনা সামনে এসেছে, মুর্শিদাবাদে ইফতার পার্টিতে, ব্যক্তিগত ইফতার পার্টিতে কেন্দ্রীয় বাহিনীর 7 জওয়ান যোগ দেওয়ায় সেখানে কিন্তু তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে কমিশন। অর্থাৎ কোথাও গিয়ে কেন্দ্রীয় বাহিনীর শৃঙ্খলার ক্ষেত্রেও আরো কড়া ভূমিকা নিতে চলেছে কমিশন। তাহলে কি এবার ভোটবঙ্গের ছবিটা বদলাতে চলেছে? এই নিয়েই আমরা আজ আলোচনা করব। আমার সঙ্গে দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস রয়েছেন। শঙ্খদীপ দা, বেশ কিছু প্রশ্নের উত্তর আজকে বোঝার চেষ্টা করব তোমার থেকে। প্রথমে যেটা জানবো, যে একটা অভিযোগ সবসময় থাকে বিরোধীদের যে কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করেছে শাসক দল। আদৌ কি কেন্দ্রীয় বাহিনীর মতন একটা ডিসিপ্লিন ফোর্স তাদেরকে ম্যানেজ করা যায় কি কৌশলে? না, মানে কেন্দ্রীয় বাহিনীর মতো ডিসিপ্লিন ফোর্সকে তো ম্যানেজ করার কথা নয়, কারণ সার্ভিস কন্ডাক্ট রুলেই আছে। কিন্তু আলটিমেটলি যে কোনো ফোর্সেই তো মানুষকে নিয়েই তৈরি হয়। মানুষ তো প্রলোভনের শিকার হতেই পারে। বাহিনী তো তৈরি হয় মানুষকে নিয়ে, একদম সেই মানুষের চরিত্র কি হবে কেউ বলতে পারে না। তো ফলে মানুষকে তো সৎ থাকারও একটা 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 ইয়ে থাকে, সীমা থাকে। তারপরে ইনডিউসমেন্টে অসৎ হয়ে যায়, প্রলোভনে পড়ে যায়। আর সবসময় যে টাকা পয়সার ব্যাপারই থাকে এরকম তো অভিযোগ থাকে ঠিকই, কিন্তু কথা হচ্ছে যে কিছু সময় হয় যে এমনি ডেকে খাইয়ে দেয়, বা অনেক সময় ভোটের সময়তেই শোনা যায়, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, ভারতবর্ষের গোড়া ভারতবর্ষ জুড়েই আছে, যে কেন্দ্রীয় বাহিনীকে যে কেউ অভিযোগ ওঠে যে মদের বোতল দিয়ে দিল ইত্যাদি প্রভৃতি, এই ধরনের অভিযোগ ওঠে। দেখো, এই যে 7 জনকে যে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে, 7 জনকে সরিয়ে দিতে পারতো, ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারতো, এইটুকুনি। কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে, যে তার মানে হচ্ছে যে এটা একটা মেসেজ দিতে চেয়েছে যে এই ভোটে কেন্দ্রীয় বাহিনী, বিশেষ করে সিএপিএফ, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এই ফোর্সগুলোর যেন কেউই, কোনো জওয়ান যেন যে লোকাল কোনো পলিটিক্যাল পার্টি বা লোকাল কোনো মানুষের থেকে যেন কোনো রকমের ইনডিউসমেন্ট না নেন, মানে কোনো রকমের জিনিসপত্র কিছু উৎকোচ না নেন, সেখানে গিয়ে কারো বাড়িতে গিয়ে না খান, তাকে যেন তার ডিসিপ্লিন, ডিউটির প্রতি সে যেন ডিসিপ্লিন এবং দায়বদ্ধ থাকে। এটা যে শুরুতে হয়তো এত কড়া অবস্থা নিত না, কারণ ইফতার পার্টিতে হয়তো ডেকে যে চলে গেছেন, কারণ এখন তো ভোট নেই, এখন তো শুধুমাত্র এরিয়া ডোমিনেশনের কাজ হচ্ছে। কিন্তু এইটা একটা মেসেজ দেওয়া, গোটা ফোর্সকে একটা মেসেজ দেওয়া যে এবারে কিন্তু কাউকে আর রেয়াত করা হবে না। এই যে অভিযোগগুলো ওঠে, অভিযোগের যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। এবং যে কোনো সার্ভিসের একটা জওয়ানের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন মানে তার গোটা সার্ভিস কন্ডাক্ট রুলে বুকে এই ব্যাপারটা উঠে গেল। তো এটা একটা সিরিয়াস থ্রেট টু দেম, যে যেন এবার যেন কোনো রকম এদিক ওদিক না করে। এটা কি তাহলে কোথাও গিয়ে বিরোধীদের বেশ খানিকটা উৎসাহিত করবে? দেখো, পশ্চিমবঙ্গের ভোটে আমি তো মাঝখানে অনেকদিন দেখিনি, 2016 থেকে আবার ক্লোজলি দেখছি। 2016 সালের ভোটেও কমিশন চেষ্টা করেছিল। নাসিম জাহিদি ছিলেন চিফ ইলেকশনের কমিশনার, আমার মনে আছে। আমি তখন সংবাদপত্রে কাজ করতাম। দুপুরবেলা ইলেকশন কমিশন থেকে দোলের দিন ফোন আসে যে মুখ্য নির্বাচন কমিশনার আপনাকে একটি সাক্ষাৎকার দেবে। সেই প্রথমবার, আমি তার আগে বা পরে এখনো পর্যন্ত দেখিনি যে সিইসি কোনো সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন। এবং সিইসি সেই সময় সেই সংবাদপত্রকে ইন্টারভিউতে খুব কড়া কথা বলেছিলেন, এবং বলেছিলেন যে আমরা কোনোভাবে ওরকম ভাবে বুথ জ্যাম হতে দেবো না, ভুতুরে ভোট যেন না পড়ে সেটা দেখবো, ভোটের দিন যেন হিংসা না হয় সেটাকে নিশ্চিত করবো। কিন্তু এবারেও তো মানে এরকম 6টা মানে নির্দেশিকা জারি করা হয়েছে। আমি বলতে চাইছি যে সেবারও বলেছিল কমিশন, কিন্তু 2016 সালেও রিগিং এর অভিযোগ ওঠে, 2016 সালেও ভোটের দিন ভোটে হিংসার অভিযোগ ওঠে, 2021-এও সেটা ওঠে। এইবার কমিশনের যেটা অ্যাপ্রোচ, দেখো এখানে কি আছে, এখানে শাসক দলের বুথ স্তরের সংগঠন অত্যন্ত মজবুত, 15 বছর
সরকারে থাকার ফলে খুব স্বাভাবিকভাবেই সেটা হয়েছে যে প্রতিটা বুথে তৃণমূলের পর্যাপ্ত লোক আছে, বুথে বসার লোক আছে, এজেন্ট আছে এবং একটা বিশাল বাহিনী আছে। বিরোধীদের বিশেষ করে বাম, কংগ্রেস এবং বিজেপির কারো বুথ স্তরে এরকম সংগঠন নেই এবং বিজেপি বারবার অভিযোগ করে যে দেখো তৃণমূল ওই বিপুল বিস্তীর্ণ অংশে বা বিপুল সংখ্যক বুথে এইখানে কারসাজি করে, ডুপ্লিকেট ভোট, মৃত ভোট, যে ভোট ডিসপ্লেসড হয়ে গেছে, যে ভোটার তার ভোটটা দিয়ে দেয় এবং যারা জেনুইন ভোটার অনেক সময় তাদেরকে ভোট কেন্দ্রে বা বুথে যেতে বাধা দেয়, এইগুলো অভিযোগ করে। তো ইলেকশন কমিশনের কাজ তো আর বিজেপি বা সিপিএম বা কংগ্রেসের হয়ে বুথ কর্মী খুঁজে দেওয়া না। ইলেকশন কমিশন যেটা ইনশিওর করতে পারে, ফার্স্ট এসআইআর প্রসেস হয়েছে, এসআইআর প্রসেসের মাধ্যমে মৃত ভোটার, ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার, ডিসপ্লেসড যে ভোটার, এই ভোটারের নাম 58 লাখ ভোটারের 63 লাখ ভোটারের নাম বাদ গেছে। এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি ঝুলে আছে আরো কিছু। তো তার ফলে একটা বেসিক ট্রেনিং হয়েছে, যে অভিযোগ ওঠে যে মৃত ভোটারের, ডুপ্লিকেট ভোটারের ভোটটা পড়ে যায়, সেইটাকে একটা ছেকে বাদ দেওয়া হয়েছে। দুই হচ্ছে কমিশন ইনশিওর করতে চাইছে যে ভোটটা যেন সত্যি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। তারপরে সাধারণ মানুষ ভোট দিয়ে যে ভোট জিতবে, ভোট যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, কারোর যেন অভিযোগ না থাকে যে আমি ভোট দিতে গিয়ে বাধা পেয়েছি, আমি ভোটটা দিতে পারিনি, গিয়ে শুনেছি যে ভোটটা পড়ে গেছে ইত্যাদি প্রভৃতি। এরকম যেন পরিস্থিতি না হয়, যে ভোটটা যেন সাধারণ মানুষ দিতে পারে। এইখানেই তোমার এই 6টা পয়েন্ট আসছে, যেটা ফার্স্ট টাইম খুব ক্লিয়ারলি নির্বাচন কমিশন প্রতিটা জেলা শাসক, জেলা পুলিশ সুপার, প্রশাসনের সর্বস্তরে, সিএপিএফ সবাইকে একটা কথা জানিয়ে দিয়েছে যে এই 6 প্রিন্সিপল, 6টা নীতি, এই 6টা নীতিতে ইলেকশন কমিশন এবার ভোটটা করাবে এবং খুব কঠোরভাবে ভোটটা করাবে। 6টা নীতি অর্পিতায় আপনাদের পড়ে শোনাবে। একদমই। আমি বলবো যে ইতিমধ্যে যে 6টা পয়েন্ট বলা হয়েছে তার মধ্যে বুথ জ্যাম করা বা ছাপ্পা ভোট পড়া, এই বিষয়গুলো তো রয়েছেই। এর পাশাপাশি একেবারে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ভায়োলেন্স ফ্রি, অর্থাৎ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টিমিডিয়েশন ফ্রি এবং ইনডিউসমেন্ট ফ্রি ছাপ্পা ভোট, যেটা আগেই বললাম, এবং একই সঙ্গে বুথ জ্যামিং কিন্তু করা যাবে না। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে নির্বাচন কমিশন কড়াভাবে পদক্ষেপ নেবে এবং যদি কোনো রকম অভিযোগ আসে তাহলে মনে হয় শঙ্খদীপটা রিপোলের একটা সম্ভাবনাও থাকছে। কমিশন এবার পরিষ্কার জানিয়েছে যে কোনো বুথে যদি ভায়োলেন্স হয় বা কোনো বুথে যদি এরকম হয় যে ভোটারকে ইন্টিমিডেট করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, বা আরেকটা 6 পয়েন্ট আছে যেখানে বলা হচ্ছে যে ভোটার যখন বুথ কেন্দ্রে যাচ্ছে, ভোট দিতে যাচ্ছে, অনেক সময় দেখা হয় যে রাস্তাতেই তাকে বাধা দেওয়া হয়, বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না। এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে এবং কোনো যদি সত্যি অভিযোগ ওঠে, এবং এবারে তো ফার্স্ট টাইম প্রতিটা অ্যাসেম্বলিতে একজন করে সিনিয়র অবজারভার থাকবেন, অ্যাসেম্বলি ওয়াইজ একজন সিনিয়র আইএএস অফিসার। তো এইখানে যদি কোনো একটি অ্যাসেম্বলিতে অভিযোগ ওঠে যে ভোটারকে বুথে যেতে দেওয়া হচ্ছে না বা কোথাও ইনডিউস করার চেষ্টা হচ্ছে, তাহলে সেখানে কিন্তু রিপোলের সম্ভাবনা 16 আনা থাকছে। এবং এই প্রথমবার যে প্রতিটা বুথে ওয়েব ক্যাম থাকছে, তারপরে জিপিএস থাকছে, বডি ক্যাম, সমস্ত রকম। তার মানে কি? তার মানে হচ্ছে যে প্রিন্সিপালটা পরিষ্কার, যে ভোটার যাতে বুথে গিয়ে ঠিকঠাক ভোটটা দিতে পারে, সেইটা ইনশিওর করার কাজটা হচ্ছে ইলেকশন কমিশন। এবার বিজেপি বুথ কর্মী বসাতে পারলো কি পারলো না, দ্যাট ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন। বুথ কর্মী যদি না বসাতে পারে বিরোধীরা, তাহলে ভোটটা প্রহসন হয়ে যাবে, আর বুথ কর্মী বসালে তবেই ঠিকঠাক ভোট হবে, এটা তো হতে পারে না। কমিশন যেটা ইনশিওর করতে চাইছে যে বিজেপির ওখানে পোলিং এজেন্ট দিতে পারুক, বা সিপিএম বা কংগ্রেস পোলিং এজেন্ট দিতে পারুক বা না পারুক, ভোট যেন ফ্রি ফেয়ার হয়, মানুষ যেন ঠিকঠাক মতো তাদের যাকে পছন্দ তাকে ভোটটা দিতে পারে। একদমই। এবার যে প্রসঙ্গে আসবো, এই যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, একেবারে নজিরবিহীনভাবে আমরা এবছর দেখলাম দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে এবং ধাপে ধাপে আরো 5 দফায় সেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে প্রথম পর্যায়ে গিয়ে দাঁড়াবে 2400 জন। আজকেও আমরা দেখলাম বাসন্তীতে বেশ কিছু ঝামেলা হয়েছে এবং এই ধরনের ঝামেলা যদি বাড়তে থাকে, আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে। প্রথমত যেটা জানতে চাইবো, তাহলে প্রথম দফার নির্বাচনের আগে কি এই সংখ্যা কমিশন আরো বাড়াতে পারে? না, কমিশন তো পরিষ্কার, মোটিভটা পরিষ্কার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে যেমন যেমন সিচুয়েশন অ্যারাইজ করবে কমিশন তেমন ফোর্স ডিপ্লয় করবে। তুমি দেখো যে পঞ্চায়েত ভোটে প্রবল হিংসার একটা অভিযোগ উঠেছিল, বারবার ওঠে, 2018-তে উঠেছে, পরেও উঠেছে। পঞ্চায়েত ভোটের সময় কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে 800 কোম্পানি মিনিমাম, ন্যূনতম 800 কোম্পানি সেন্ট্রাল ফোর্স
মোতায়েন করতে হবে। তো তখনই একটা গেল 800 কোম্পানি, মানে পঞ্চায়েত ভোটের কোনো হয়নি, সে জায়গায় শুধুমাত্র একটা ফেজে 2400 কোম্পানি ফোর্স, মানে হিউজ ফোর্স। এবং তুমি দেখো যে যেমন যেমন পরিস্থিতি এগোবে কমিশন হয়তো ফোর্স কমাতেও পারে, বাড়াতেও পারে, কমানোর কোনো জায়গা নেই, বাড়াতে পারে। ফার্স্ট ফেজে যদি ওরকম অভিজ্ঞতা হয় যে কোথাও ফোর্স বাড়াতে হচ্ছে, তাহলে তুমি জেনে রাখো যে সেকেন্ড ফেজে ডিপ্লয়মেন্ট আরও বাড়বে। তার কারণ হচ্ছে যে বাই 9th of April অসমে, কেরালায় এবং পন্ডিচেরিতে ভোটটা হয়ে যাবে, ফলে ওখান থেকে ডিপ্লয়মেন্ট হবে। তামিলনাড়ুতে ভোটটা হয়ে যাবে 23শে এপ্রিল, ফলে তামিলনাড়ু থেকেও কিন্তু ফোর্সকে মোবিলাইজ করার তারপরেও 4 দিন 5 দিন 6 দিন সময় থাকবে। সুতরাং যে ফোর্স ডিপ্লয়মেন্ট কিন্তু সেকেন্ড ফেজে আরও বাড়তে পারে যদি প্রথম দফায় কোনো হিংসার অভিযোগ ওঠে। এবং প্রথম দফায় সত্যিই বলছি যে কমিশনের যা মনোভাব দেখা যাচ্ছে, প্রথম দফায় যদি কোনো বুথে একা দোকা ছোটখাটো ভায়োলেন্সের ঘটনা আমার মনে হয় না যে রিপোল হবে, কিন্তু সিগনিফিকেন্ট যদি কোথাও ভায়োলেন্স হয় সেখানে কিন্তু রিপোল অবশ্যম্ভাবী। অন্তত কমিশনের মনোভাবটা এখনো পর্যন্ত সেটাই রয়েছে। একদমই। তাহলে যে প্রশ্নটা চলে আসে শেষের দিকে, যে তোমার দীর্ঘ সাংবাদিকতার জীবন এবং বঙ্গের ভোটের তো একটা চরিত্র রয়েছে এবং সেটা কোথাও গিয়ে অন্য রাজ্যের ভোট ছবির সাথে মেলানো যায় না। কমিশন এবারে কড়া ভূমিকা নিচ্ছে অন্যান্য বারের থেকে অনেকটা বেশি, সেটা স্পষ্ট। তাহলে কি সেই ছবিটা এবারে বদলাবে? না, সেটা তো বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয়তে। কারণ হচ্ছে যে 2001 সাল থেকে আমি ভোট দেখছি, মানে সাংবাদিক হিসেবে ভোট দেখছি পশ্চিমবঙ্গে, মানে খুব নিবিড়ভাবে। তো 2001 সাল থেকেই ধারাবাহিকভাবে এই কথাটা নির্বাচন কমিশন বলে আসে। কেজে রাওয়ের মতো একজন পর্যবেক্ষক নির্বাচন কমিশনের ইলেকশন কমিশনার ছিলেন, তিনি প্রায় পশ্চিমবঙ্গে কিংবদন্তি হয়ে গেছিলেন তার নামটা। কারণ কেজে রাও এসে এমন একটা ভাব করেছিলেন, এমন একটা দাবি করেছিলেন, প্রত্যয় দেখিয়েছিলেন যে বাংলায় বোধহয় অবাধ শান্তিপূর্ণ ভোট হবে। তখন তৃণমূল বিরোধী দল বামেরা ক্ষমতায়, কিন্তু তখনও অভিযোগ উঠেছিল যে অবাধ এবং স্বচ্ছ ভোটটা হয়নি, ভোটে হিংসার ঘটনা ঘটেছিল। এবং বাম জমানায় তো কি পরিমাণ হিংসা ভোটের আগে হয়েছে তো আমরা সবাই জানি। তখন এত টিভি ক্যামেরা, এত মোবাইল ফোনের ক্যামেরা, এত হোয়াটসঅ্যাপ, এত ফেসবুক, এত কিছু ছিল না। ফলে প্রকৃত হিংসার বহরটা কি সবসময় সেই পরিসংখ্যান হয়তো কোনো রকম চলে আসতো, কিন্তু ছবিটা আসতো না, হিংসার স্বরূপটা কি। ধরো আজকে আমরা যখন দেখেছি যে কেশপুর, তখন যখন সিপিএম জমানায় কেশপুর একটা অগ্নিগর্ভ অবস্থা, তখন প্রায় খবরের কাগজে ছবি বেরোতো যে কেশপুরে গামছা মুখে চাপা দিয়ে কেশপুরে ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে, হাতে বন্দুক, তো এরকম ছবি আসতো। কিন্তু আজকের দিনে যদি এরকম ঘটনা ঘটে তো তুমি তো লাইভ টেলিকাস্ট দেখতে পাবে, কতজন মিলে তার ভিডিও করবে মোবাইলে, তার কোনো ইয়ত্তা নেই। ফলে আজকে সেই যে হিংসার ঘটনা কোথাও ঘটলে সেটা 2 মিনিটের মধ্যে কলকাতায় খবরটা পৌঁছে যাওয়া, বা সেটা কি ধরনের, কত তার বহরটা কি, সেটা জানতে সময় লাগে না। কিন্তু সিপিএম এর জমানাতে যে অনেক কিছু চাপা আছে, মানুষ জানতে পারেনি, শুধু ঘটনাটা শুনেছে যে এরকম ঘটনা ঘটেছে। তো তারপর থেকে কি হয়েছে যে ইলেকশন কমিশন চেষ্টা করে 2011 সালে অনেকটাই সফল হয়েছিল, 2016 সালে আরো একটু কিছু, 2021-এ আরো একটু কিছু। কিন্তু ফলে যে পরিমাণ হিংসার ঘটনা বাম জমানায় ঘটতো, এখন ডেফিনেটলি তার থেকে অনেক কমে গেছে। পঞ্চায়েত ভোটে বাম জমানায় যে ধরনের হিংসা হতো, এখন কিন্তু সেই ধরনের হিংসা ঘটনা ঘটে না। অন্তত লাস্ট পঞ্চায়েত ভোটে 2018 থেকে কিন্তু অনেক কম হিংসার ঘটনা ঘটেছে, কিন্তু আগের তুলনায় অনেক কম। এবারে ইলেকশন কমিশনের কাছ থেকে এক্সপেকটেশনই রয়েছে যে যেন আরো শান্তিপূর্ণ ভোট হয়। 2021-এ যা ইলেকশন কমিশনের অভিজ্ঞতা রয়েছে পশ্চিমবঙ্গে ভোট করানোর, তার থেকে শিক্ষা নিয়ে, বা 24-এ ভোট করানোর অভিজ্ঞতা রয়েছে লোকসভা ভোটে, তার থেকে শিক্ষা নিয়ে যেন ইলেকশন কমিশন আরো বেশি কঠোর ব্যবস্থা নিয়ে ভোটটা অবাধ এবং সুষ্ঠু করতে পারে। এবং যে কথাটা তোমাকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম এই আলোচনা শুরু হওয়ার আগে, সেটা হচ্ছে যে এবার, মানে আমি যদি ভুল না হই, আমার মনে হয় যে এবার পশ্চিমবঙ্গের ইতিহাসে সব থেকে বেশি হারে ভোট পড়তে চলেছে। পোলিং পার্সেন্টেজ এই ভোটে সব থেকে বেশি হতে পারে। তার কারণ হচ্ছে যে এসআইআর প্রসেসের মধ্যে দিয়েই একটা বিপুল সংখ্যক মানুষের মনে একটু ভয় বা ভীতি ঢুকে গেছে যে আমার যদি ভোটার কার্ডটি না থাকে তাহলে আমার কি হবে, তাহলে কি আমার আধার কার্ড থাকবে, তাহলে কি আমার ব্যাংক অ্যাকাউন্টটা থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কি আমাকে প্রশ্ন করবে ভোটার কার্ড আছে কি নেই, আমি কি ভোটার নয়। এই যে 100 রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তার ফলে মানুষ অন্তত গিয়ে নিজের ভোটটা নিজে দেওয়ার চেষ্টা করবেন। এবং তুমি দেখে নিও কলকাতায়
যে সবসময় কলকাতায় পোলিং পার্সেন্টেজ খুব কম হয়, 60, সেটা 65, এবার যথেষ্ট ম্যাক্সিমাম significant 70। হবে বলছো। কলকাতায় তুমি দেখে নিও এবার ভোট উৎসব হয়ে যাবে, কলকাতায় মানুষ ঢেলে ভোট দিতে বেরোবেন এবারে। আর ভোটের দিন দীঘা, পুরী, দার্জিলিং যাবেন না, এবারে ভোটের দিন বুথে দেখা যাবে এবং দীর্ঘ লাইন দেখা যাবে। ফলে মানে তোমাকেও বলে রাখছি যে ভোট দিতে গেলে সকাল সকাল 7টার মধ্যে গিয়ে ভোটটা দিয়ে আসবে, কারণ এবার ভোটের দীর্ঘ লাইন পড়বে। প্রতিটা মানুষ যারা এত কিছু করার মধ্যে দিয়ে এই বিএলওকে দিয়ে ফর্ম ফিল আপ করে বিএলওকে দিয়েছেন, ছবি তুলে লাগিয়েছেন, এত কিছু করার পরে মানুষের একটা ইন্টারেস্ট থাকবে যে ভাই ভোটটা দিই। আর কিছু মানুষের মধ্যে ভীতিও থাকবে, যারা হচ্ছে যে হয়তো নোটিশ পেয়েছে, নোটিশ পাওয়ার পরে তার ভোটার তালিকার নাম উঠেছে, তাদের অন্তত মনে হবে যে না ভোটটা আমার দেওয়া উচিত, তা নাহলে কোথায় যদি ভোটার তালিকা থেকে নামটা আবার বাদ চলে যায়। তো এবার পোলিং পার্সেন্টেজ বেশি হবে বলেই আমার ধারণা, শহরে তো বেশি হবেই, গ্রামে এমনিতেই পশ্চিমবঙ্গে বেশি হারে ভোট পড়ে। সেদিক থেকে কমিশন যে আজকে থেকে বা এখন থেকেই যে অ্যাপ্রোচটা নিচ্ছে, একটা স্ট্রিক্টনেস দেখাচ্ছে এবং ফোর্সেসের মধ্যে সেটা ঢুকিয়ে দিচ্ছে যে কোনো ল্যাকলাস্টিং অ্যাটিটিউড চলবে না, সেটা একটা পজিটিভ বলা যেতে পারে। যদি পোলিং পার্সেন্টেজ এতটাই বেশি হয় তাহলে সেটা কার লাভ বা কার ক্ষতি, মানে কার ঝুলিতে সেটা যেতে পারে, কি মনে হয়? দেখো, আমরা তো কেউ শ্রী ভৃগু নই, ঠিক আছে, যে আমি বারবার করে একটা কথাই বলি যে আমরা কেউ জ্যোতিষী নই যে বলে দেবো যে কোন দিকে যাবে। কিন্তু যেটা একটা জেনারেল ট্রেন্ড দেখা যায়, সবসময় দেখা যায় জেনারেল ট্রেন্ড, যে গত 10-20 বছর ধরে যেটা চলে আসছে, যে শহরাঞ্চলে যখন পোলিং পার্সেন্টেজ বেশি হয়, শহরাঞ্চলে তো প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াটা বেশি থাকে, স্ট্রং। তুমি দেখো যে আরজি করে ঘটনার পরে শহরের মানুষ যে পরিমাণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল, গ্রামে কিন্তু সেটা দেখা যায়নি। কারণ শহরে সবসময় বাম জমানায় হয়তো ইলেকট্রাল সাকসেস তৃণমূল অতটা পায়নি, কিন্তু শহরের মানুষ অনেক বেশি ক্রিটিক্যাল ছিল বামেদের বিরুদ্ধে। ইকুয়ালি তৃণমূল জমানায় শহরের অনেক বেশি ক্রিটিক্যাল গ্রামের তুলনায় তৃণমূলের বিরুদ্ধে। এটা একটা খুব ন্যাচারাল টেন্ডেন্সি। তার ফলে যদি শহরে পোলিং পার্সেন্টেজ বেশি হয়, সেটা শাসক দলের পক্ষে সুকর নয়। এটা জেনারেল ট্রেন্ড, আমি বলছি না যে এবারে একদমই সেটা ঘটতে চলেছে, আমি বলছি জেনারেল ট্রেন্ড সেটা বলে। আবার গ্রামে যখন বলে যে হিউজ পোলিং পার্সেন্টেজ, তখন মনে হয় যে না শাসকের অনুকূলে একটা বোধহয় ভোট যাচ্ছে। তো সেইটা আজকে থেকে পুরোপুরি অ্যান্টিসিপেট করা হয়তো আমার ঠিক হবে না। শহরে অ্যান্টি ইনকামবেন্সি আছে, 15 বছরের সরকার, তারপরে একটা ন্যাচারাল অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে, এটা নিয়ে কোনো ডিনাইং নেই। এখন দেখা যাক ভোটে কিভাবে আনফোল্ড করে। একদমই তাই। সেটা তো 4 মের দিকে নজর তো তার জন্য রাখতেই হবে। কোনো প্রেডিকশনের জায়গায় দেওয়াল যাচ্ছে না। আমরা শুধুমাত্র আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করলাম যে ঠিক কি ছবিটা সামনে আসতে চলেছে। এবং যেরকম শঙ্খদীপ দাও বললেন যে 21 এবং 24-এর এই নির্বাচন থেকে কোথাও গিয়ে শিক্ষা নিয়ে, আরো অভিজ্ঞতা নিয়ে সতর্কভাবে পদক্ষেপ করছে কিন্তু কমিশন। বেশ কিছু কড়া নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে এবং আরো কঠোর মনোভাব কিন্তু কমিশন দেখাচ্ছে। তাহলে এবার কি বঙ্গে আমরা একটা সুষ্ঠু অবাধ ভোট, সেই ছবি কি দেখতে পারি? তা তো সময় বলবে, আর সেদিকে নজর থাকবে আমাদেরও। আর সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন দাওয়ালে।